বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো এবং মুদ্রাস্ফীতি ইতিহাসে সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। মূলত বস্ত্র শিল্পের অবনমনই যে এই অর্থনৈতিক মন্দার মূল কারণ তা মনে করেন অনেক বিশেষজ্ঞ। আমরা আগের ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনাও করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখেও নিতে পারেন। তবে বস্ত্র শিল্পের পাশাপাশি আজ বাংলাদেশের অন্য একটি সেক্টর এবং সেই পার্টিকুলার শিল্প জগৎ নিয়ে যে তথ্য আমাদের নতুন করে সামনে এসছে তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের সব থেকে বড় মাথা ব্যথার কারণ হতে পারে। বস্ত্র শিল্পের পর আইটি সেক্টর, অর্থাৎ একটি উন্নয়নশীল দেশের তথ্য প্রযুক্তি সেক্টর যে অর্থশক্তির মূল চালিকা শক্তি তা আমরা অনেকেই জানি। সেই আইটি সেক্টর এবার শেষ 2 মাসে ক্ষতির পরিমাণ প্রায় 2,500 কোটি টাকার সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র মারফত। পাশাপাশি ঠিক সেদিনই ভারত পেঁয়াজের উপর শুল্ক কমিয়ে বাংলাদেশকে বার্তা দিলেন যে রাজনীতিটা হয়তো দুই দেশের মধ্যে বাকযুদ্ধের থেকেও অনেকটা বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ বাংলাদেশ একদিকে ইলিশ সরবরাহ বন্ধ করলেও ভারত যে এখনো কোনো কড়া পদক্ষেপ নিতে রাজি নয় তা পেঁয়াজ এবং ডিম সরবরাহের মাধ্যমেই ইউনেস্কে বার্তা দিতে চেয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এতে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভীষণ মাত্রায় উপকৃত হবেন। পাশাপাশি একদিকে আইটি সেক্টরে 7.5 লক্ষ মানুষের কর্মহীন হওয়ার আশঙ্কা, পাশাপাশি পেঁয়াজ এবং ডিম নিয়ে ভারতের অকাতরে সাহায্য, এই দুই মিলিয়ে ভারত এবং বাংলাদেশের পরবর্তী সম্পর্ক কোন দিকে যাচ্ছে সেই নিয়েই আজকের আমাদের এই ভিডিও। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এই ভিডিওটি দেখছেন একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বাংলাদেশের বর্তমানে অর্থনৈতিক মন্দার পিছনে অনেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেন। এমনকি বস্ত্র শিল্পের জন্য বাংলাদেশের যে ক্ষতি হয়েছে সেই 1,000 কোটি টাকার অর্ডার কিন্তু এসেছে ভারতের বিভিন্ন কোম্পানিতে। বাংলাদেশ যদিও এতটা গভীরভাবে ভাবতে নারাজ, কিন্তু আজ আরো একটা রিপোর্টে যে তথ্য বা সমীক্ষা আমাদের সামনে এলো তা নিঃসন্দেহে বাংলাদেশের কাছে অশনি সংকেত। কেন বলছি কথা? কারণ বস্ত্রশিল্প বাংলাদেশের প্রধান চালিকা শক্তি। বস্ত্রশিল্পের পাশাপাশি বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে এগিয়ে যাচ্ছিল আরেকটি শিল্পের উপর ডিপেন্ড করে, যা নিঃসন্দেহে আইটি সেক্টর অর্থাৎ তথ্য প্রযুক্তি দপ্তর নামে পরিচিত। এমনকি 2017 সালের অক্সফোর্ড ইউনিভার্সিটি গবেষণা করে বাংলাদেশের আইটি সেক্টরকে লার্জেস্ট অনলাইন ফ্রিল্যান্স ওয়ার্কপ্লেস নামে অভিহিত করেছিল। অর্থাৎ সব থেকে বৃহৎ মানুষ এই বাংলাদেশের আইটি সেক্টর অনলাইন সরবরাহের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু যে রিপোর্ট নতুন করে সামনে এসছে তাতে দেখা যাচ্ছে শেষ 2 মাসে বাংলাদেশের ক্ষতির পরিমাণ পার্টিকুলারলি এই সেক্টরটায় $300 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় টাকায় 2,500 কোটি। আরো জানলে অবাক হবেন, বর্তমানে আইটি সেক্টরের সঙ্গে জড়িত 4,500 বাংলাদেশি কোম্পানি এবং 7.5 লক্ষর বেশি বাংলাদেশি মানুষ সরাসরি এই আইটি সেক্টরের সঙ্গে যুক্ত। বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে এই আইটি সেক্টর বিভিন্ন ক্ষেত্রে ধুঁকতে শুরু করেছে। শুধুমাত্র নিজের দেশ নয়, বিশ্বের প্রায় 80টা দেশে $1.4 বিলিয়ন ব্যবসা করে বাংলাদেশের আইটি সেক্টর। অর্থাৎ এই ক্ষতির রেশ গিয়ে পড়েছে শুধু বাংলাদেশে, এমনটা ভাবার কোনো কারণ নেই। বিশ্বের আরো 80টি দেশ বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতার শিকার হয়েছে কিছু ক্ষেত্রে। ফলে এই আইটি বিজনেসের ম্যাক্সিমাম কিন্তু এসে পৌঁছেছে সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল বাদ দিয়ে ভারতবর্ষে। বুঝতেই পারছেন একটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা সরকারের কত বড় দায়িত্ব, তা অন্তত এই স্ট্যাটাসগুলো, এই ফ্যাক্টগুলো, তথ্যগুলো আমাদের সামনে এনে আরো বেশি করে বুঝিয়ে দিচ্ছে। আরো জানলে অবাক হবেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ ফ্লিপকার্ট, আমাজনের মতো দপ্তর বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যে ব্যবসা করত সেই ব্যবসার পরিমাণও 70% কমে গেছে। অর্থাৎ বিপুল পরিমাণ অর্থের কিন্তু লগ্নি এই অনলাইন ট্রানজেকশন, অনলাইন আইটি সেক্টর এবং জিনিসপত্র কেনা বেচার মাধ্যমে কিন্তু জড়িত ছিল, যা বর্তমানে কমে গেছে প্রায় 70%। শুধু তাই নয়, 2017 সালে এই সকল তথ্যের উপর ডিপেন্ড করেই বাংলাদেশের এই পার্টিকুলার সেক্টরটিকে লার্জেস্ট অনলাইন ফ্রিল্যান্স ওয়ার্কপ্লেস নামে অভিহিত করেছিল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্টাডি। অর্থাৎ বুঝতে পারছেন, একটি উন্নয়নশীল দেশ হিসাবে আইটি সেক্টরে বাংলাদেশ কিন্তু
তথ্যগতভাবে অনেক দেশের থেকে এগিয়ে যেতে শুরু করেছিল, কিন্তু শেষ 3 মাসে এই পার্টিকুলার সেক্টরটির ক্ষতির পরিমাণ প্রায় 25,000 কোটি টাকা, নিঃসন্দেহে যা বাংলাদেশের কাছে সব থেকে বড় ধাক্কা। এবং রাজনৈতিক অস্থিরতা যদি কেটেও যায়, তাহলে এখান থেকে বাংলাদেশের উত্তরণের পথ কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পাশাপাশি আরও একটা বিষয়, এই পুরো অর্ডারের 50%-এর বেশি কিন্তু এসে পৌঁছেছে ভারতবর্ষের বিভিন্ন আইটি সেক্টরে, অর্থাৎ দেশ বিদেশের বিভিন্ন এআই ডিপেন্ডেন্ট যে কাজকর্মগুলো হচ্ছে, যা বাংলাদেশের বহু কোম্পানি এর বরাত পেয়েছিল, তাই কিন্তু এসে পৌঁছেছে ভারতবর্ষের একাধিক আইটি ইনস্টিটিউটে। আর সেদিনই ভারতবর্ষ বাংলাদেশকে ঠিক পেঁয়াজের উপর শুল্ক কর কমিয়ে দিয়ে রাজনৈতিকভাবে এক বড় শিক্ষা দিল বলে মনে করছেন রাজনৈতিক মহল। কেন বলছি বড় শিক্ষা? কারণ জানেন আপনারা, অলরেডি বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে ভারতে ইলিশ সরবরাহ তারা এবছর করবে না, এবং এর জন্য ভারতের ব্যবসায়ী সংগঠনও মোহাম্মদ ইউনূসকে সরাসরি একটি চিঠি লিখেছেন। তাদের বক্তব্য ছিল, প্রতি বছর দুর্গাপুজো বাবদ বিপুল পরিমাণ ইলিশ বাংলাদেশ সরকার কিন্তু ভারতে পাঠান। সংখ্যার হিসাবে যদি দেখেন, তাহলে দেখবেন 2019 সালে 500 টন ইলিশ বাংলাদেশ ভারতকে পাঠিয়েছিল। 2023 সালে এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 3,950 টন, এবং 2018 সালে এক মাসে প্রায় 5,000 মেট্রিক টন ইলিশ কিন্তু বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। সেই সংখ্যাটা এবার কমে গিয়ে 10% কাছাকাছি এসে দাঁড়ায়। ফলে বিপুল পরিমাণ ঘাটতি ভারতের বাজারে কিন্তু দেখা যায়, যার ফলে ভারতীয় ব্যবসায়ীরা সরাসরি বাংলাদেশে চিঠি লেখেন। বাংলাদেশ প্রডিউস করে প্রায় 70% ভারতীয় চাহিদার ইলিশ। বাংলাদেশ এই পরিমাণ ইলিশ সরবরাহ না করায় গুজরাট, উড়িষ্যা এবং মায়ানমার থেকে ইলিশ কেনার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ভারত সরকার। শুধু তাই নয়, পরবর্তীকালে মাসে 1000 থেকে 1200 মেট্রিক টন ইলিশ আমদানি করত ভারতবর্ষ। পাশাপাশি ইলিশের পাশাপাশি ভারতবর্ষ কিন্তু পেঁয়াজ এবং ডিম দিয়ে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করত। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখাই ভারতবর্ষের একমাত্র নীতি, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পরই ঘোষণা করেছিলেন। কিন্তু ভারত এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সম্পর্ক তলানিতে যাচ্ছে প্রতিদিন। আর সেখানে দাঁড়িয়েই ইলিশ সরবরাহ বন্ধ করার পরও পেঁয়াজের উপর আমদানি এবং রপ্তানি শুল্ক কিন্তু প্রায় 40% থেকে 20% নামিয়ে আনলো ভারত সরকার। এর ফলে বাংলাদেশে পেঁয়াজের দাম প্রায় অর্ধেক কমে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ যদি তথ্য দেখেন, তাহলে সারা বিশ্বে 25 থেকে 26 লক্ষ পেঁয়াজ সরবরাহ করে ভারতবর্ষ, যা 10%, অর্থাৎ ম্যাক্সিমামটাই কিন্তু সরবরাহ করা হয় বাংলাদেশে। সংখ্যাটা প্রায় 7 লক্ষের বেশি। শুধু তাই নয়, বর্তমানে বাংলাদেশের পেঁয়াজের যে পরিমাণ ঘাটতি আছে, তার পুরোটাই কিন্তু যোগান দেয় ভারতবর্ষ। বর্তমানে বাংলাদেশের আলুর দাম 70 টাকা এবং পেঁয়াজের দাম 140 টাকা প্রতি কেজিতে। বর্তমানে বাংলাদেশকে ভারত একদিনে 2,31,000 ডিম সরবরাহ করে, এবং আগামী 2 মাসের মধ্যে 47 লক্ষ ডিম বাংলাদেশে যাবে বলে ভারতের একটি সূত্র মারফত সকলে জানতে পেরেছে। ফলে ইলিশ সরবরাহ না করলেও পেঁয়াজ এবং ডিম সরবরাহ করে বাংলাদেশকে রাজনৈতিক পাট এবং প্রতিবেশী দেশের সঙ্গে কেমন সম্পর্ক রক্ষা করতে হয় তাই হয়তো শিখিয়ে দিল ভারতবর্ষ। সাম্প্রতিক সময়ে সীমান্তে একাধিক বিতর্ক, ফারাক্কা ব্যারেজ, ডম্বুর বাঁধ, বিভিন্ন বিতর্কিত বিষয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ক্রমেই অবনতিতে পৌঁছায়। আর ঠিক সেখানে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করলে ভবিষ্যতেও যে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের ফলে দুই দেশের মানুষই যে উপকৃত হয়, তাই হয়তো বোঝাতে চাইছে ভারতবর্ষ। কিন্তু ভারতের পক্ষ থেকে এরকম সদর্থক ভূমিকা থাকা সত্ত্বেও বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যতে ইলিশ সরবরাহ কিংবা তিস্তা জল চুক্তি নিয়ে যে জটিলতাগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো থেকে উত্তরণের উপায় খুঁজে পাবে নাকি তা তো সময় বলবে। আপনারা কি ভাবছেন পুরো বিষয়ে?